সংবিধানের পার্ট ফর ডিপিএসপি আগের দিন শুরু করেছিলাম, ধারাগুলো বলে নিয়ে আজকে একদম পুরোটা বলবো। সংবিধানের পার্ট ফর ডিপিএসপি। এখন ডিপিএসপি তে আগের দিন যেটা বলেছিলাম সেটা আলোচনা করে ধারাগুলোতে যাবো, ইম্পর্টেন্ট ধারাগুলোতে যাবো। ডিপিএসপি টা আমরা নিয়েছিলাম কোন দেশ থেকে? ডিপিএসপি বা রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নিয়েছিলাম? একদম বলেছিলাম আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে নিয়েছি। এটা হচ্ছে আমরা নিয়েছি কোথা থেকে? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে এটা। ডিপিএসপি হচ্ছে রাষ্ট্রের একটা মোরালিটি ব্যাপার বা রাষ্ট্র ওয়েলফেয়ার কাজ করবে। এখন আমি আগের দিনও বলেছিলাম, আজকেও এটা বলেছি। দেখো ডিপিএসপি 2 নম্বর যেটা মনে রাখতে হবে, ডিপিএসপি প্রথমে ছিল 13টা, এখন আছে কত? এখন আছে কত? 17টা। মনে থাকবে এটা? এটা পরীক্ষায় কোশ্চেন করে। এখন ডিপিএসপি ধারা আমার যেটা আছে সেই ধারাগুলো বলবো এবার, ঠিক আছে? ধারা যেগুলো আছে সেই ধারাগুলো, ধারা কত আছে আমি বলেছিলাম? ডিপিএসপি ধারা আছে কত? 36 টু কত? 51। ঠিক আছে, এখন আমি এখানে ধারাগুলো লিখছি এবং তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো 36, 37, 38, 39 এর এরকম কটা পার্টে পার্টে আমরা আলোচনা করবো। বোঝা গেছে ওটা? কটা পার্টে পার্টে এই জিনিসগুলো আমরা কি করে নেব, আলোচনা করে নেবো। দেখো প্রথমে 4টে দেখি। এই 36 নম্বর হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্রের সংজ্ঞা। এই দেখো 12 নম্বরে একটা রাষ্ট্রের সংজ্ঞা ছিল না? আমরা পড়েছিলাম 12 নম্বরে একটা রাষ্ট্রের সংজ্ঞা। এখানে আবার একটা রাষ্ট্রের সংজ্ঞা। তোমরা কোশ্চেন করতে পারো আমাদের, এখানে রাষ্ট্রের সংজ্ঞাটা কি? ওই রাষ্ট্রের সংজ্ঞাটা ছিল ফান্ডামেন্টাল রাইটের অ্যাসপেক্টে। এই রাষ্ট্রের যে সংজ্ঞাটা আছে এটা ডিপিএসপি বা নির্দেশমূলক নীতির অ্যাসপেক্টে রাষ্ট্র কিরকম কাজ করবে, তার মোরাল ব্যাপারটা কিরকম হবে, সেই জিনিসটা এখানে আছে। বুঝে গেল ওটা? এখন দেখো তাহলে রাষ্ট্রের সংজ্ঞা আছে 36, মনে থাকবে এটা? অ্যাসপেক্ট অফ দ্য কি? ডিপিএসপি। ওই অ্যাসপেক্টে কিন্তু সংজ্ঞা, মানে রাষ্ট্র যে ওয়েলফেয়ার স্টেট হিসেবে কাজ করবে সেই জিনিসের অ্যাসপেক্টে ডিপিএসপি। এবারে দেখো 37 নম্বর ধারায় কি আছে? ডিপিএসপি কিভাবে কার্যকর হবে, নির্দেশমূলক নীতি কিভাবে কার্যকর হবে। এটা কি কিভাবে কার্যকর হবে এটা মনে রাখো, কিভাবে কার্যকর হবে। তাহলে ডিপিএসপি কিভাবে কার্যকর হবে এটা হচ্ছে 37 নম্বর ধারা। মনে থাকবে এটা? তাহলে 36 মনে থাকবে তো? 37 মনে থাকছে না? আমরা সবই করব, এটা মনে রাখতে হবে, কিছু করার নেই। 38 নম্বরে যে ধারা আছে সেখানে কি হবে? সেটা হচ্ছে রাষ্ট্র কল্যাণকর কাজ করবে, কল্যাণকামী রাষ্ট্র হিসেবে কাজ করবে। তো কি? রাষ্ট্র কল্যাণকামী রাষ্ট্র হিসেবে কাজ করবে। কি? রাষ্ট্র হিসেবে কাজ করবে। এখানে একটা জিনিস বলি, কল্যাণকামী রাষ্ট্র তো, এটা ইংরেজিতে মনে রাখো ওয়েলফেয়ার স্টেট। কিভাবে কাজ করবে? ওয়েলফেয়ার স্টেট। ও ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণকামী রাষ্ট্র হিসেবে কাজ করবে। এটা 39 সে আমি বলছিলাম না, বাবা যে বলতে পারে না। দেখো অনেক অনেক সিনেমায় বলার আগে যে কোন একজন অপরাধ করছে সে তার নিজের কথা বলতে পারছে না, বুঝলে তো? তার জন্য সে বলে না, নিজের জন্য বলতে না পারলে কি বলে? বিচারপতি বললে এই তোমার কি কোনো আইন সহায়তার কোনো লোক লাগবে, কোনো উকিল লাগবে? তার লাগলে কিন্তু সে ফ্রি উকিল পেতে পারে, কিন্তু হয় না? আমরা কোনো অনেক সিনেমায় ওইগুলো দেখেছি। তো এই যে ফ্রি লিগাল এইড, কথাটার নাম কি বলো বলতে? ফ্রি লিগাল এইড মানে কি? একদম বিনামূল্যে আইনি সহায়তা রাষ্ট্র দান করবে। এটা কি লিখলাম? ফ্রি লিগাল এইড লিখে রাখো, ইংরেজিটাও পড়ে, বা বিনামূল্যে আইনি সহায়তা। ফ্রি লিগাল এইড বলে এটাকে। এটাকে কি বলে? ফ্রি লিগাল এইড। মনে থাকবে এটা? তাহলে এই 4টে আমরা মনে থাকবে তো? আমরা 4টে 5টা করে ভাগ করে করবো, তাহলে মনে থাকবে আমাদের। 36 নম্বর ধারা দেখো প্রত্যেকে মনে থাকছে কিনা। রাষ্ট্রের সংজ্ঞা, অ্যাসপেক্ট অফ ডিপিএসপি, মনে থাকবে প্রত্যেকের? আচ্ছা 37 নম্বর ধারা কি? কিভাবে
এই যে ডিপিএসপি কার্যকর হবে সেই জিনিসটা বলা আছে, রাষ্ট্র কিভাবে করতে পারে সেই জিনিসটা এখানে যারা সংবিধান তৈরি করেছেন তারা সেরকম ভাবে একটা বলে দিয়েছেন যে রাষ্ট্র এইভাবে করতে পারে। 38 নম্বর কি, রাষ্ট্র সবসময় কল্যাণকামী চিন্তা ভাবনা করবে, রাষ্ট্রের যে নাগরিক আছে তাদের জন্য সে সবসময় ওয়েলফেয়ার স্টেট হিসেবে কাজ করে। তো তারপরে কি আছে 39 যেগুলো পরে সেইগুলো নিয়েছে, কিন্তু 39 সেখানে আছে রাষ্ট্র ফ্রি লিগাল এড দেবে। এর মধ্যে যেটা বেশি পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে 39 বুঝলে, আমরা সবই করব, তার মধ্যে কোনটা পরীক্ষায় পড়বে সেটা একটু মনে রাখাচ্ছে। 39 ফ্রি লিগাল এড। এবারে দেখো, তাহলে এগুলো মুছে দিচ্ছি, এগুলো তাহলে বুঝতে পেরেছ, এক্ষুনি মনে থাকছে, এটা দেখো এক্ষুনি তো মনে থাকবে। এবার দেখো, এবারে হচ্ছে চল্লিশ থেকে যাই, 40, 41, 42, 43 এই পর্যন্ত যাই, বুঝলে? এই চারটে যাই, চারটে করে গেলে মনে থাকবে। 40টা দেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। 40 বিষয়বস্তু কি? চল্লিশ নম্বর ধারা এটা পরীক্ষায় পড়ে, প্রায় পরীক্ষায় পড়ে, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। এই যে চারটে লিখেছে এর মধ্যে এটা আর এটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটো বেশি পরীক্ষায় পড়ে। 40 হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এটা আরেকটা কোশ্চেন পড়ে, এটা গান্ধীজির মস্তিষ্ক প্রসূত। কার মস্তিষ্ক প্রসূত? গান্ধীজির। এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ব্রেন চাইল্ড অফ কি? গান্ধীজি। এই যে সিস্টেমটা এটা ব্রেন চাইল্ড অফ গান্ধীজি, এটা মনে রাখো, ঠিক আছে? এটা দেখো তাহলে পঞ্চায়েতি রাজ তো এটা হয়ে গেল। এবার 41 নম্বর ধারায় কি বলেছে? রাষ্ট্র দুটো ক্ষেত্রে তার নাগরিককে সহায়তা করবে। কি কোন কোন ক্ষেত্রে? একটা হচ্ছে শিক্ষা, আরেকটা হচ্ছে কর্ম। এই দুটো ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু কি করবে? তার নাগরিকদের সহায়তা দান করবে। এক, এর পরে দেখো তাহলে কি বলবো, রাষ্ট্র তার নাগরিকদের কি বললাম 41 নম্বর ধারা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। দেখো না এই যে শিক্ষাতে যে বিভিন্ন রকম লোকে ছাড় দেয়, কাজের ক্ষেত্রে বিভিন্ন লোক ছাড় পায়, রাষ্ট্র কিছু কিছু কাজ একদম ঠিক করে দেয় যে এই কাজ করতে পারবে, 100 দিনের কাজ, যেমন ধরো 100 দিনের কাজ না, তো এটা কর্মের ক্ষেত্রে সহায়তা কিন্তু করছে, তার জীবন জীবিকা করার জন্য রাষ্ট্র কিন্তু করছে। এই একটা। 43 নম্বর ধারায় আছে যারা সমাজে উইকার সেকশন। উইকার সেকশন কারা? নারী, প্রসূতি, আর কি আছে? বৃদ্ধ। এই তিনজনকে রাষ্ট্র সহায়তা দান করে, তার একটা মোরাল দিক, এটা এদের কল্যাণকর কাজ করবে। দেখো নারীর ক্ষেত্রে কি কি করে, দেখো আমরা এই দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কি আছে, লক্ষ্মী ভান্ডার প্রোগ্রাম। এটা রাজ্য করতে পারে, রাষ্ট্র করতে পারে। রাষ্ট্রেরও প্রোগ্রাম আছে বেটি বাঁচাও বেটি পড়াও, আছে না? বেটি বাঁচাও বেটি পড়াও, এটা কিন্তু 42 নম্বর ধারাকে ইন্ডিকেট করে। কখনো এরকম কোশ্চেন করতে পারে যে বেটি বাঁচাও বেটি পড়াও কোন নম্বর ধারাকে ইন্ডিকেট করে, তো 42 নম্বর। আবার দেখো প্রসূতি মহিলাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে মাতৃত্ব অভিযান, 6,000 টাকা করে দেয়। আমাদের এখানে দেখবে এই আমাদের গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এখানে ওই একটা বাচ্চা হলে তার সঙ্গে গাছ দেয়, তাই না? তার একটা প্রোগ্রাম আছে। তো তারপরে হচ্ছে বৃদ্ধদের ক্ষেত্রে পেনশন যোজনা তো আছে, আমাদের রাজ্যেরও আছে, সেন্ট্রালেরও আছে। তো 42 নম্বর ধারায় রাষ্ট্র উইকার সেকশনদের জন্য, সমাজের উইকার সেকশন তাদের জন্য। 43 নম্বর ধারায় একটা খুব সুন্দর জিনিস আছে, সমাজে যারা শ্রমিক শ্রেণী আছে, 43-এ শ্রমিক, তাদের জন্য দেখবে 43-এ কি আছে? শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি, শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে, যাতে তাদের সংসারটা চলে। মানে আমি এরকম খাটিয়ে নিলাম, এমন টাকা দিলাম, তাদের চলছে না, এরকম মজুরি দিলে কিন্তু হবে। ওই জন্য একটা গভর্নমেন্টের পলিসি আছে, তার দপ্তরও আছে, কর্ম দপ্তর আছে, সমস্ত দপ্তর আছে, সেখানে শ্রমিকদের একটা মজুরি দিতে হয় কিন্তু, ঠিক আছে? 43-এর আমার এ একটা ধারা আছে, 43-এর কি? এ, 43A। 43A ধারায়, 43A ধারায় বলা রয়েছে যে ধরো শ্রমিকরা কি কলকারখানায় কাজ করে, তো তাদের কলকারখানার যে গভর্নিং বডিটা সেখানে তাদের নিতে হবে, তাদের একজন প্রতিনিধিকে নিতে হবে কলকারখানার গভর্নিং বডিতে, বুঝলে? তো এটা একটু লিখে নাও, 43-এর এ, শ্রমিকদের একজন প্রতিনিধিকে গভর্নিং বডিতে নিতে হবে। পরে 43টা বেশি, 43-এর এও পড়তে পারে,
তাহলে যে কারখানার যে গভর্নিং বডি সেখানে শ্রমিকদের একজনকে অবশ্যই নিতে হবে, এটা বোঝা গেল। 43 বি, 43 বি, 43 বি যেটা, সেই জিনিসটা পরে হয়েছে কততম অ্যামেন্ডমেন্টে, সেটা হচ্ছে 97তম অ্যামেন্ডমেন্টে, 97তম অ্যামেন্ডমেন্ট 2011 সালে। এই 43 বিটা আমাদের আগে ছিল না, বুঝলে? এটা আমরা অ্যাড করেছি 97তম অ্যামেন্ডমেন্টে। কততম অ্যামেন্ডমেন্ট বললাম? 97 অ্যামেন্ডমেন্ট বা 97তম সংশোধনীতে। কত সালে? 2011 সালে। এর বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে, এর বিষয়বস্তুটা কি? কোঅপারেটিভ সোসাইটি। তা শ্রমিকরা কোঅপারেটিভ সোসাইটি করতে পারে, এটা লিখে নাও। শ্রমিকরা তাহলে কি করতে পারবে? কোঅপারেটিভ সোসাইটি করতে পারে। তাহলে 40 নম্বর পঞ্চায়েতি রাজ, আমি বললাম দেখো 40 নম্বর পঞ্চায়েতি রাজ যেটা গান্ধীজির মস্তিষ্কে বসিত বলেছিলাম। 41-এ বলেছি রাষ্ট্র শিক্ষা এবং কর্মের ক্ষেত্রে সহায়তা দান করবে তার নাগরিকদের। 42-এ উইকার সেকশন নারী, প্রসূতি এবং বৃদ্ধদের রাষ্ট্র সহায়তা দান করবে। 43-এ বললাম শ্রমিকদের ন্যূনতম মজুরি দেবে, যেন তার ফ্যামিলি চলে, তার সংসার চলে। আমি খাটিয়ে নিলাম দিলে এরকম হবে না। 43-এর এ এটা বলেছিলাম শ্রমিকদের প্রতিনিধিকে ওই যে কোম্পানিতে শ্রমিকের কাছে তার গভর্নিং বডিতে রাখতে হবে। তারপর 44-এ আছে, এটা খুব ইম্পর্টেন্ট, সারা ভারতে একই দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড, যেটা নিয়ে বর্তমানে হচ্ছে না, ইউনিফর্ম সিভিল কোড চালু করবে এরকম ছিল না। ইউনিফর্ম সিভিল কোড এটা হচ্ছে সারা ভারতে একই দেওয়ানি বিধি। এটা লিখলাম সারা ভারতে একই দেওয়ানি বিধি। এই জিনিসটা নিয়ে এখন আমাদের খুব সরগরম হয়েছিল। তো সারা ভারতে একই দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড, এটা হচ্ছে 44 নম্বর ধারায়। এটা প্রথম কোথায় চালু হয়েছে বলতো? কোন রাজ্যে চালু হয়েছে? এটা কোন রাজ্যে প্রথম চালু হয়েছে? এটাই হওয়ার পরে, এই যে গভর্নমেন্ট এটা হওয়ার পরে উত্তরাখণ্ডে চালু হয়েছিল। এটা কোথায় চালু হয়েছে? আগে গোয়াতে ছিল, প্রথম থেকে গোয়াতে ছিল এটা চালু, কিন্তু এবার গোয়ার পরে, আফটার গোয়ার পরে এবার কোথায়? উত্তরাখণ্ডে চালু। এটা পরীক্ষা পড়বে কিন্তু কোথায় চালু হলো? উত্তরাখণ্ডে। 45 নম্বর ধারায় 6 বছরের নিচে যে শিশুরা আছে তাদেরকে রাষ্ট্র কি করবে? পুষ্টি যোগানোর চেষ্টা করবে। ক বছরের নিচে? 6 বছরের নিচে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের পুষ্টি দেবে রাষ্ট্র। এর জন্য কি প্রোগ্রাম আছে? আইসিডিএস প্রোগ্রাম আছে। তাহলে 45 নম্বর ধারায় কি বলেছে? 6 বছরের নিচে যে সমস্ত শিশু আছে তাদের পুষ্টি দেবে, ওর জন্য কি আইসিডিএস প্রোগ্রাম করেছে। 46 নম্বর, এই 46 বলছে 45 নম্বর ধারা, বুঝা গেছে? 46 নম্বর যে আর্টিকেলটা রয়েছে, এই 46 নম্বর আর্টিকেলে কি? 46 এ বলতে সরকারি চাকরিতে কি এসসি এবং এসটি এরা কি সুযোগ পাবে, সুযোগ সুবিধা পাবে, সুবিধা পাবে। তাহলে 46 নম্বর আর্টিকেলে আমার কি আছে? সরকারি চাকরিতে এসসি এবং এসটি রা কিভাবে সুযোগ সুবিধা পাবে, বুঝা গেছে? 47 নম্বরে কি বলেছে দেখো, রাষ্ট্র তার নাগরিকদের সঠিক পুষ্টি যোগান দেবে, মানে খাবার ব্যবস্থাটা করবে। তো এই খাবার ব্যবস্থাটা করার জন্য এটা পরে এর প্রোগ্রামটা কি? পিডিএস প্রোগ্রাম, বুঝলে? পিডিএস প্রোগ্রাম মানে কি? রেশনিং ব্যবস্থা, যেটা হয় না, রেশনে চাল দেয়, ফ্রি চাল দেয়, এটাই। তাহলে দেখো পিডিএস সিস্টেমটা কি বলো তো? পিডিএস সিস্টেম হচ্ছে রেশনিং সিস্টেম, যেটা সরকার ফ্রি ওই যে চাল, গম ইত্যাদি দেয় না, চাল, গম, চিনি ইত্যাদি দেয়, এটা পিডিএস সিস্টেম। 48 নম্বর ধারা অনুসারে বলছে দেখো যে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে। এটা কি? বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, এটা মনে রাখতে হবে একটু। 49-এ কি বলছে দেখো, 49টা পরে পরীক্ষায়, এই সরকারি বিভিন্ন স্মৃতিসৌধ রয়েছে না, এই যে স্মৃতিসৌধ যেগুলো রয়েছে সরকারি, সেইগুলো স্মৃতিসৌধ এইগুলো সংরক্ষণ করতে হবে। সরকারি যে স্মৃতিসৌধ রয়েছে সেটা সংরক্ষণ করতে হবে, ওটা মনে রাখতে হবে।
আচ্ছা 50 নম্বর ধারায় কি রয়েছে? 50 নম্বর ধারায় রয়েছে, এই যে 50 নম্বর ধারা, 50 নম্বর ধারায় রয়েছে বিচার বিভাগ থেকে অন্য অন্য বিভাগকে কি করতে হবে? আলাদা করতে হবে। মানে বিচারটা নিরপেক্ষ হওয়া চাই। আমাদের ভারতবর্ষে বিচার বিভাগ আলাদা, আর শাসন বিভাগ আর আইন বিভাগটা একসঙ্গে। কিন্তু তাহলে বিচার বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে হবে। কখনো পরীক্ষা কোশ্চেন পড়তে আমাদের ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি এর মানে পড়তে পারে, কিন্তু ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি কত নম্বর ধারায় বর্ণিত আছে? অ্যান্সার কি হবে? 50 হয়ে গেছে কথা। 51 নম্বর যে আর্টিকেল আছে এটা বলছে বৈদেশিক সম্পর্ক। এটা হচ্ছে কি বৈদেশিক সম্পর্ক বজায় রাখতে হবে। আমাদের বৈদেশিক সম্পর্ক সেটা বা এক্সটার্নাল যে অ্যাফেয়ার্স সেই জিনিসটাকে আমাদের ঠিকঠাক রাখতে হবে। তাহলে আমরা 44 নম্বর ধারা বলেছিলাম সারা ভারতে একই দেওয়া নীতি। 45-এ বলেছিলাম 6 বছরের নিচে যেসব শিশু আছে তাদের হচ্ছে কি পুষ্টি যোগান দিতে হবে, রাষ্ট্র তার জন্য আইসিডিএস প্রোগ্রাম করেছে। 46-এ বলেছে সরকারি চাকরিতে এসসি এবং এসটিদের কি হবে? সুযোগ সুবিধা। 47-এ কি বলেছে? সরকার তার যে জনগণ আছে বা তার যে নাগরিক আছে তাদেরকে পুষ্টি যোগান দেবে, তার জন্য রেশনিং ব্যবস্থা। 48-এ কি বলেছে? বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে। 49-এ স্মৃতিসৌধ সংরক্ষণ করতে হবে। 50-এ কি বিচার বিভাগকে পৃথক রাখতে হবে অন্যান্য বিষয় থেকে, মানে এটা ক্ষমতার স্বাতন্ত্রীকরণ নীতি। আচ্ছা 51-তে কি বৈদেশিক সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আমাদের 4-এর ডিপিএসপি সবগুলো